চীনা দূতাবাসের সামনে বিক্ষোভ করছে ভারত ও যুক্তরাষ্ট্র। লাদাখে আবারও বাড়ছে উত্তেজনা। চীনকে থামাতে সীমান্তে রাফাল বিমান মোতায়েন করেছে ভারত। ৩০ বছর ধরে অস্ত্র সরবরাহ করে যুদ্ধের উস্কানি দিয়ে আসছে জার্মানি। এইবার বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। যুক্তরাষ্ট্রকে ঠেকাতে এবার নতুন লেজার গাইডেড ক্ষেপণাস্ত্রের উদ্বোধন করল ইরান। আবারও উত্তেজনা বাড়ছে ভারত নেপাল সীমান্তে। বিনা উস্কানিতে ভারতীয় সেনাবাহিনীর উপর গুলি ছুড়েছে নেপাল, গুড়িয়ে দিয়েছে ভারতের সীমানা পিলার। এবং সর্বশেষ থাকছে, আমার কাছে জো বাইডেন কিছুই না, আমার জায়গায় জো বাইডেন থাকলে মাকে ডাকতেন বাড়ি নিয়ে যাওয়ার জন্য, বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সময়ে। আপনাদের সাথে আছি আমি সাদিকুল ইসলাম। আজ আপনাদের জানাবো বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে যে বিষয়গুলো বিশেষভাবে আলোচিত হয়েছে। শুরুতে শুনলেন শিরোনাম, এবার চলে যাচ্ছি বিস্তারিততে। নতুন ধরনের লেজার গাইডেড ক্ষেপণাস্ত্র উদ্বোধন করেছে ইরানি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। সোমবার আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালাইমানির উপস্থিতিতে এটি উদ্বোধন করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, এদিন সকালে পরিচালিত হেলিকপ্টার বিভাগ নানা ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করেছে। বিশেষ করে তারা এখন হেলিকপ্টারের যন্ত্রাংশ তৈরি এবং হেলিকপ্টারে আধুনিকায়নে স্বনির্ভর। হেলিকপ্টারের যন্ত্রাংশ এবং হেলিকপ্টার আধুনিকায়নের সবকিছুই ইরানি বিশেষজ্ঞদের মাধ্যমে হচ্ছে বলে জানান তিনি। এদিকে মার্কিন হামলায় কুডস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানির গতিবিধির তথ্য সরবরাহকারী গুপ্তচর মোহাম্মদ মুসাফি মাজেদের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। সোমবার ভোরে তাকে ফাঁসিতে ঝুলিয়ে আদালতের নির্দেশ বাস্তবায়ন করা হয়েছে বলে জানিয়েছে ইরানের বিচার বিভাগ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুসাবি অর্থের বিনিময়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির সশস্ত্র বাহিনীর নানা তথ্য সংগ্রহ করে সিআইএ ও মোসাদের কাছে সরবরাহ করতেন। জেনারেল কাসেম সোলাইমানির অবস্থানস্থল ও গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করে তা সিআইএ ও মোসাদের হাতে তুলে দিয়েছিলেন এই গুপ্তচর। গত ৩রা জানুয়ারি ভোর রাতে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন বাহিনীর বিমান হামলায় ইরানের কুডস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। মূলত পৃথিবীর ১ নম্বর জেনারেল হিসেবে বিবেচিত সোলাইমানির নাম ছিল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের হিটলিস্টের প্রথম দিকে। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ট্রাম্পের জনপ্রিয়তা তত কমছে। নির্বাচন উপলক্ষে এমনই সমীক্ষা রিপোর্টে প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই রিপোর্ট মানতে নারাজ। তার বক্তব্য, এইসব রিপোর্টকে কখনোই গুরুত্ব দেন না তিনি। ভোটে হারলে সেই নির্বাচনকে তিনি মানবেন না বলে ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট। শুধু তাই নয়, বর্ণবাদী পতাকা কনফেডারেট ফ্ল্যাগের সমর্থনেও কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। আর ডোনাল্ড ট্রাম্পের এই সাক্ষাৎকার নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। তার বক্তব্য, এত দ্রুত সব সমীক্ষা তিনি মানতে রাজি নন। মূলত তার কথাই স্পষ্ট হয়েছে, নভেম্বরের নির্বাচনে তিনি হেরে গেলে সেই নির্বাচনকে তিনি মানবেন না। বিশেষজ্ঞরা বলছেন, ২০১৬ সালের নির্বাচনের কয়েক মাস আগেও এমন ইঙ্গিত দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সাক্ষাৎকারে বিরোধী প্রার্থী জো বাইডেনকে সরাসরি আক্রমণও করেছেন বর্তমান প্রেসিডেন্ট। তিনি বলেছেন, জো বাইডেন মানসিকভাবে সুস্থ নন, যুক্তরাষ্ট্র চালানোর মতো ক্ষমতা তার নেই। বাইডেন প্রেসিডেন্ট হলে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বে আমেরিকা, পুলিশের ফান্ড কমিয়ে দেওয়া হবে, মানুষের ধর্মীয় অধিকার কেড়ে নেওয়া হবে। প্রসঙ্গত, কিছুদিন আগেই জর্জ ফ্লয়েড হত্যার ঘটনা ঘটেছে আমেরিকায়, আর তারপর পরই ডেমোক্র্যাটরা পুলিশ বিভাগের সংস্কারের দাবি জানিয়েছে। দাবি উঠেছে প্রয়োজনে পুলিশের বাজেট কমানো হবে। আর সেই বিষয়টিকেই উল্লেখ করে বাইডেনের বিরুদ্ধে টোপ দেগেছেন ডোনাল্ড ট্রাম্প। ধর্মীয় স্বাধীনতা প্রসঙ্গটি এসেছে সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে। করোনাকালে ডেমোক্র্যাট শাসিত রাজ্যগুলোতে চার্জ বন্ধ রাখা হয়েছে, আর ডোনাল্ড ট্রাম্প সেই বিষয়টিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন বলে বিশেষজ্ঞদের বক্তব্য। তিনি বলেছেন, হোয়াইট হাউস এখন পর্যন্ত নভেম্বরের নির্বাচন নিয়ে যত সমীক্ষা চালিয়েছে তার প্রত্যেকটিতে তিনি এগিয়ে আছেন। এমন একটি সাক্ষাৎকারে যদি জো বাইডেন বসতেন, তাহলে তিনি এক কথায় কোনো উত্তরই দিতে পারতেন না, মাকে ডাকতেন বাড়ি নিয়ে যাওয়ার জন্য। ট্রাম্পের এ ধরনের মন্তব্য শালীনতা বিরোধী বলে মন্তব্য করেছেন মার্কিন বিশেষজ্ঞদের এক অংশ। তাদের বক্তব্য, ট্রাম্প বাইডেনকে যত এভাবে ব্যক্তিগত আক্রমণ করবেন ততই তার জনপ্রিয়তা কমবে। মেক্সিকোয় ছাত্রদের গুলি করে হত্যা করা হয়েছে জার্মানির অস্ত্র দিয়ে। ইয়েমেনের যুদ্ধেও দেখা গেছে জার্মানির তৈরি অস্ত্র। ৩০ বছর ধরে নিয়ম ভেঙে অস্ত্র রপ্তানি করছে জার্মানি। আর এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে এক জার্মান গবেষক সংস্থা। তারা বলছেন, এই অঞ্চলের কোনো কোনো দেশ অস্ত্র রপ্তানি করলে মানবাধিকারের প্রতি সম্মান এবং যে দেশে রপ্তানি করা হবে সে দেশে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলা হবে কিনা তা বিবেচনায় রাখতে হবে। তাদের রিপোর্টে বলছে, ১৯৯০ সাল থেকে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য যাচাই করে দেখা গেছে
এই ৩ দশক ধরে অস্ত্র রপ্তানির নিয়ম লঙ্ঘন করে আসছে জার্মানি। তারা মনে করছেন এভাবে অস্ত্র রপ্তানি করার মাধ্যমে যুদ্ধ এবং সংকটগ্রস্ত বিভিন্ন দেশের পাশাপাশি মানবাধিকার লঙ্ঘিত হয় এমন দেশগুলোকে সহায়তা এবং এক ধরনের অনুমোদন দেওয়া হচ্ছে। ভারত চীনের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় শি জিনপিং এর আগ্রাসন নিয়ে আরেকবার নয়াদিল্লির পাশে দাঁড়ালো যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখিয়েছে ভারতীয় ও আমেরিকানরা। প্রতিবাদকারীরা চীন বিরোধী পোস্টার নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। রবিবার বিক্ষোভকারীরা বলেছেন চীনারা ভাইরাস ছড়িয়ে বিশ্বের লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়েছে, বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতিকেও স্তব্ধ করে দিয়েছে। তারা আরও বলছেন লাদাখে ভারতীয় ভূখণ্ডে অবৈধ চীনা আগ্রাসন, ভূমি অধিগ্রহণ ও ভারতীয় সেনা হত্যার তীব্র নিন্দা জানিয়েছে। এদিকে চীন ও ভারতের মধ্যে উত্তেজনা এখনো বিরাজ করছে। সীমান্ত বিবাদ নিয়ে এর আগেও বহুবার সংঘর্ষে জড়িয়েছে এই দুই দেশ। সম্প্রতি লাদাখ সীমান্তে গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর সতর্ক অবস্থানে আছে দুই দেশের সেনারা, আর এখন সেখানে মোতায়েন করা হচ্ছে রাফাল জেট। আর এই বিষয়ে পরিস্থিতি পর্যালোচনা করতে এই সপ্তাহে আলোচনায় বসছেন ভারতীয় বিমান বাহিনীর কমান্ডাররা। তারা বলছেন চলতি মাসের শেষ দিকে ভারতে আসছে রাফাল জেট। এই যুদ্ধবিমান দ্রুত লাদাখে মোতায়েন করা নিয়ে এই বৈঠকে আলোচনা হবে। আগামী 22 জুলাই থেকে 2 দিন চলবে কমান্ডারদের এই বৈঠক। বিমান বাহিনীর প্রধান RKS ভাদুরিয়ার নেতৃত্বে এই বৈঠকে মূল আলোচনার বিষয় হবে লাদাখের বর্তমান পরিস্থিতি, পাশাপাশি উত্তর ও পশ্চিম সীমান্তে যেসব অস্ত্র মোতায়েন করা হয়েছে তা নিয়েও আলোচনা হবে। এদিকে ভারতের বিহারের কিষানগঞ্জ সীমান্তে 3 ভারতীয়কে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ করা হয়েছে নেপাল পুলিশের বিরুদ্ধে। শনিবার রাতে করা এই গুলিতে এক ভারতীয় আহত হয়েছেন বলে জানিয়েছে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া। খবরে বলা হয়েছে সম্প্রতি এ নিয়ে দ্বিতীয়বার ভারত নেপাল সীমান্তে এমন ঘটনা ঘটল। গত মাসের বিহারের সীতামাহারি বর্ডার পয়েন্টে একটি সংঘর্ষের সময় শূন্যে গুলি ছুড়েছিল নেপালের সশস্ত্র পুলিশ বাহিনী। তারা বলছেন আহত ব্যক্তিকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে কি কারণে সীমান্তে এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। এছাড়া ভারতের 3 অংশকে নেপালের মানচিত্রে অন্তর্ভুক্ত করার কারণে দেশ দুটির মধ্যে উত্তেজনা চলে আসছে। এদিকে গুলির বিষয়ে নেপাল পুলিশের পক্ষ থেকে এটিকে স্থানীয় সংঘর্ষ হিসেবে উল্লেখ করা হয়েছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে এটি কোনো সীমান্ত বিরোধ নয়। সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র অসংবাদিত বৈশ্বিক শক্তি হয়ে দাঁড়িয়েছে। তবে অর্থনৈতিক ও সামরিকভাবে উভয় ক্ষেত্রে চীনের উত্থান দেশটিকে আমেরিকার শক্তিশালী প্রতিদ্বন্দ্বী করে তুলেছে। চীন আমেরিকার উপেক্ষা ও হুমকির শিকার দেশগুলোর সঙ্গে তার সম্পর্ক জোরদার করে চলেছে। চীন, রাশিয়া, ইরান, পাকিস্তান ও তুরস্কের একটি নতুন সোনার আংটি ক্রমশ বাস্তবতায় রূপ নিচ্ছে। মূলত এই সমস্ত দেশ চীনের আরও কাছাকাছি আসতে শুরু করেছে। আর এই কারণে কাউকে অবাক করে দেওয়া উচিত নয়। আমেরিকা রাশিয়া ও ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে, তাদের অর্থনীতি ও মুদ্রাকে ক্ষতিগ্রস্ত করেছে। জাতিসংঘের চিহ্নিত সন্ত্রাসীদের আশ্রয় না দেওয়ার জন্য পাকিস্তানকেও আহ্বান জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও তুরস্ক মিত্র, কারণ তারা দুজনেই ন্যাটো সদস্য। তবে সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক আমেরিকা থেকে দূরে সরে গেছে। এমনকি রাশিয়ার কাছে S-400 ক্ষেপণাস্ত্র কেনার জন্য একটি চুক্তিও সই করেছে। ঘনিষ্ঠ সম্পর্ক ও অন্যান্য সুবিধার পরিবর্তে এই দেশগুলোতে অর্থনৈতিক উন্নয়নের জন্য চীনকে গভীরভাবে প্রয়োজন। চীন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে রাশিয়া, ইরান, পাকিস্তান ও তুরস্ককে রাজনৈতিক সমর্থন দিয়ে আসছে। এই মাসের শুরুর দিকে যখন মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের সুরক্ষা কাউন্সিলে ইরানের উপর অস্ত্র নিষিদ্ধকরণ বাড়ানোর জন্য পদক্ষেপ নিয়েছিল, তখন চীন এই পদক্ষেপের বিরোধিতা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র কোভিড-19 মহামারী ও রেকর্ড উচ্চ বেকারত্বের লড়াই করছে। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন মার্কিন আধিপত্য একটি অন্যায্য বিশ্ব ব্যবস্থার অংশ। মূলত চীন তার উচ্চাভিলাষী বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে প্রতিটি দেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করছে। তারা পাকিস্তানে আনুমানিক $40 বিলিয়ন বিনিয়োগ করেছে। তারা রাশিয়ার সাথে $270 বিলিয়ন তেল চুক্তিতে স্বাক্ষর করেছে। চীন 25 বছরের সময়কালে ইরানে প্রায় $400 বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা করেছে বলেও জানা গেছে। বিনিয়োগ করা হবে পেট্রোলিয়াম, অবকাঠামো, বিমানবন্দর, রেলপথ, ব্যাংকিং ও টেলিকমে। এই সপ্তাহের শুরুতে তেহরান ঘোষণা করেছিল কৌশলগত চাহাবার বন্দরে বেইজিং এর সাথে অংশীদার হয়েছে, আর এটি ইরানকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে পরিণত করবে। চীনকে তুরস্কের মাধ্যমে ইউরোপের সঙ্গে সংযুক্ত করবে। বিনিময়ে ইরান ভারতে ছাড়ের দামে চীনকে তেল ও গ্যাস সরবরাহ করবে।